আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়নাঘর বর্তমানে বাংলাদেশের টপ অব দ্য কান্ট্রি নিউজের মধ্যে একটা হচ্ছে আয়নাঘর। যে আয়নাঘর কি এবং আয়নাঘর কোথায়, এ বিষয়টা নিয়ে আমাদের মাঝে খুব কৌতূহল, যার কারণে এটা নিয়ে বর্তমানে ব্যাপকভাবে স্বৈরাচার শাসক, জালিম শাসকের পতন হওয়ার পর, পলায়ন করার পর এই আয়নাঘর নিয়ে জাতি জানতে খুব ইচ্ছে বোধ করতেছে। এবং এটা আসলে কি আদৌ কি বাংলাদেশে আছে কিনা আয়নাঘর, এবং আয়নাঘরের অবস্থাটা কেমন। আসলে আমরা আয়নাঘর, আয়না মানে আমরা যেটা বুঝি সেটা হলো যে আয়না এটা মানুষের দোষকে ওপেন ওপেন করে। অর্থাৎ আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, তাহলে আয়নায় আপনাকে আপনার চেহারায় যদি কোনো দাগ থাকে, কোনো ত্রুটি থাকে, সেটাকে ধরিয়ে দেয়। কিন্তু এই আয়নাঘর কিন্তু একেবারে সেম এটার বিপরীত। অর্থাৎ আপনি, এটার নাম যদিও দেওয়া হয়েছে আয়নাঘর, একটা ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, কিন্তু এই নামের বিপরীতে আয়নার যে অর্থ, সে অর্থে কিন্তু এই ঘরটাকে আয়নাঘর নাম দেওয়া হয়নি। আয়নার যে কাজ সেটা হলো মানুষের দোষকে ওপেন করা, খুলে দেওয়া। কিন্তু এই আয়না ঘরের কাজ হলো যে ক্ষমতাসীন দলের, সরকারের যত দোষ আছে এই দোষগুলোকে ঢাকা, এবং সমাজের মধ্যে যে সমস্ত ভালো ভালো মানুষ আছে তাদেরকে গুম করা, খুন করা, তাদেরকে নির্যাতন করা, নিষ্পেষিত করা। তো দর্শক, এই ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি আয়না ঘরে মানুষকে কি পরিমাণ নির্যাতন করা হতো। তো সর্বপ্রথম আয়না ঘর নিয়ে আহ, নিউজ প্রকাশ করে হচ্ছে ইউটিউব চ্যানেলের নেত্র নিউজ নামে একটি চ্যানেল আছে। ওনারা 1 বছর আগে আহ, গাজীপুরের শেখ সেলিম, এই শেখ সেলিমকে যখন বাংলাদেশের সবচাইতে শক্তিশালী গোয়েন্দা সংস্থা যেটা ডিজিএফআই, এই ডিজিএফআই এর আহ, থেকে যখন তুলে নেওয়া হয় শেখ সেলিমকে, তো তুলে নেওয়ার পরে এরপরে উনি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তো উনি আবার যখন মালয়েশিয়া যান, যাওয়ার পরে এরপরে ওনার সাথে এই নেত্র নিউজ যোগাযোগ করে, যোগাযোগ করার পরে এরপরে ওনারা আস্তে আস্তে অগ্রসর হতে থাকে যে আসলে এই আয়না ঘরটা কি। তো ওনার কাছ থেকে অনেক তথ্য ওনারা গ্রহণ করে। এরপরে সেনাবাহিনীর আরো একজন উপরের কর্মকর্তা, তাকেও গুম করা হয়েছিল, তার থেকেও কিছু তথ্য ওনারা পায়। তো এক পর্যায়ে তারা মানে এটা প্রমাণ করে যে আসলে আয়না ঘর বলতে আসলেই কিছু আছে। তো সে আয়না ঘরে কি করা হয় সেটাও, যারা বন্দী ছিল ইতিমধ্যে, আহ যেমন এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে আয়না ঘরে কি পরিমাণ নির্যাতন করা হয় সেটার বর্ণনা তারা দিয়েছেন। তো দেখেন, যেখানে, যে দেশে আইন আছে, গণতন্ত্রের দেশ, এদেশে তো আইন আছে। তো একজন মানুষকে আপনি কি মনে করেন যে এইভাবে আহ পুরা জাতির থেকে আলাদা করে, বিচ্ছিন্ন করে, কোনো আইনও কিছু জানবে না, কেউ কিছু জানবে না, এভাবে নীরবে নিভৃতে একজন মানুষকে এভাবে কি গুম করা, আপনার কাছে কি মনে হয় এটা কি ঠিক? বা এই ধরনের সরকারের কোনো আয়না ঘর এদেশে থাকা উচিত কিনা, আপনি কি মনে করেন? যদি আহ উচিত মনে করেন তাহলে কমেন্ট করবেন, যদি মনে করেন যে না, এই ধরনের কোনো আয়না ঘর দরকার নেই, কারণ যেহেতু বিচার আছে এদেশে, বিচার ব্যবস্থা আছে, তো বিচার ব্যবস্থায় যেটা হবে সেটা করবে জাতি। তো আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন, আরেকটা বিষয় আমি আজকে আরেকটা ভিডিওতে সকালবেলাই করেছি, সেটা হলো যে অনেকে একটা পুরাতন ভিডিও দিয়ে তারা বলতেছে এটাই হলো সেই আয়না ঘর। এখন কথা হলো আসলে আয়না ঘরটা কোথায়। দেখেন, আয়না ঘরটা মূলত যারা জবানবন্দি দিয়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের সবচেয়ে সামরিক গোয়েন্দা সংস্থা, সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা যেটা, সেটা হচ্ছে ডিজিএফআই। এই ডিজিএফআই এর যে কার্যালয়, যে ভবন, ওইটার মাঝখানে, ওইখানেই মূলত এই আয়না ঘরটা আছে। তো এই আয়না ঘরে মূলত কি পরিমাণ নির্যাতন করা হয় আমরা দেখেছি, বর্ণনা দিয়েছেন অনেকেই, যে প্রথমে অপহরণ যাদেরকে করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যায়, বা যেখান থেকে তুলে নিক, নেওয়ার সাথে সাথে তাদের এভাবে চোখ বেঁধে ফেলা হয়, যাতে করে তারা কোথায় যাচ্ছে, কি করতেছে টের না পায়। এরপরে সেখানে নিয়ে অন্ধকার রুমে দেওয়া হয়, অন্ধকার রুমে রাখার পরে তাদেরকে অমানবিক নির্যাতন করা হয় সেখানে, এভাবে করে স্বীকারোক্তি নেওয়া হয়। তো ভাইয়েরা আমার, এই জন্য এটা হলো, তো আমরা বুঝতে পারলাম যে আয়নাঘরটা আসলে কোথায়।
আর একটা বিষয় হলো যে আস্তে আস্তে জাতির সামনে সব এখন ফ্লাশ হচ্ছে যে এই আয়না ঘরের মূল দায়িত্বে কারা ছিল, সেটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আপনাদের সামনে উন্মোচন করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।